বনেদি বাড়ির একমাত্র ছেলের বউ সোনালী বিয়ের পরপরই সে জানতে পারে তার স্বামী পরকীয়ায় লিপ্ত। এরপর হঠাৎ একদিন তার মৃত্যু ঘটে। বাড়ির লোক এটাকে আত্মহনন বললেও পুলিশের দাবি এটা পরিকল্পিত খুন। আর এই খুনের রহস্য উদ্ঘাটন করতে গিয়েই একে একে বেরিয়ে আসে বনেদি পরিবারের চাকচিক্যের আড়ালে থাকা জঘন্য কিছু সত্য। কি সেই সত্য? আর সোনালীর মৃত্যুর পেছনের আসল কালপ্রিটকে, তার নিজের স্বামী নাকি অন্য কেউ? আর কেনই বা তাকে খুন করা হলো? সেই সবই জানবো আজকের গল্প 19 এপ্রিলে। চলুন তাহলে এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা সোনালীকে দেখি যে বাড়ি ফিরে এসে তার কাজের লোক প্রমোদকে তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে জানতে পারে তার বাবা আরো আগে ঘুমিয়ে পড়েছে। তাই সে তার রুমে গিয়ে তার রাতের খাবার খায়, কিন্তু সে খাবার খেতেই তার প্রচন্ড কাশি আসে এবং তার মুখ দিয়ে ফেনা বের হয়। তখন তার চাচা শ্বশুর সমীন তার কাশির আওয়াজ শুনে ডুপ্লিকেট চাবি দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আর দেখে সোনালী মাটিতে পড়ে আছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে তাকে নিয়ে হাসপাতালে যায়। সোনালী ডাক্তারকে কিছু একটা বলার চেষ্টা করেও ব্যর্থ হয়, কারণ ততক্ষণে সে মারা যায়। আর সোনালীর মৃত্যুর খবর প্রেস মিডিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়ে। যেহেতু সে কলকাতার স্বনামধন্য অধ্যাপক সিদ্ধান্ত ঘোষের পুত্রবধূ, তাই এই নিউজ আরো বেশি করে প্রচার করা হচ্ছিল। যে কেস সামলানোর জন্য এসিপি অফিসার রনিতাকে ডেকে পাঠায়। রনিতা সেখানে এলে এসিপি জানায় এই কেস নিয়ে প্রেস মিডিয়া অনেক কিছু প্রচার করছে, আর হাই প্রোফাইল লোকের বাড়ির পুত্রবধূ রেখে তাদের উপর অনেক প্রেসার যাচ্ছে, যে জন্য সেই কেস রনিতাকে সামলাতে দেয়। তবে তাদের ধারণা এটা হয়তো আত্মহননের ঘটনা। যাই হোক, এরপর আমাদের সোনালীর শ্বশুর সিদ্ধান্ত ঘোষকে দেখানো হয়, যে কমিশনার তিওয়ারিকে কল করে বলে কাল রাত থেকে সে তার কলের অপেক্ষা করছে। এদিকে যে অবস্থা, প্রেস মিডিয়ার লোকেরা তো যখন তখন তার বাড়িতে চলে আসবে। তিওয়ারি বলে এটা তো ভালোই, সে একটু মিডিয়ায় আসতে পারবে, তাকে টিভিতে দেখানো হবে, কিন্তু তার এই মজা মিস্টার ঘোষের ভালো লাগে না। তাই সে বলে সে যদি ফেসে যায় তাহলে সে সবাইকে নিয়ে ফাঁসবে। তিওয়ারি তখন তাকে শান্ত হতে বলে, কারণ সবকিছু তাদের কন্ট্রোলে রয়েছে। এই বলে সে তাকে কিছু একটা শিখিয়ে দেয়। এদিকে এসিপি রনি তাকে জানায় এই কেসের কোনো সাসপেক্টও নেই, আর উপর থেকেও তাকে হাজারটা প্রশ্ন করা হচ্ছে যে সে কেন এই কেস রনিতাকে দিয়েছে। তাই সে রনিতাকে বেশ ভালো করে এই কেস সামলাতে বলে। এসিপি রুম থেকে বের হলে রনিতা পার্থ নামের একটি ছেলেকে দেখে, যে সোনালীর ভাই ছিল। পার্থ থানায় কেস করতে আসে তার বোনের শ্বশুর বাড়ির লোকজনদের উপর, কারণ তার মতে সোনালীকে হত্যা করা হয়েছে আর এখন তার ধামাচাপা দেওয়া হচ্ছে। তখন রনিতা বলে সেই বিষয়টা সামলে নিবে। এই বলে সে তাকে বাড়ি ফিরে তার বাবা মাকে সান্ত্বনা দিতে বলে। তো এরপর আমাদের ঘোষ বাড়ির বাইরের দৃশ্য দেখানো হয়, যেখানে সমস্ত প্রেস ও মিডিয়ার লোকেরা ভিড় করছিল। রনিতার বন্ধু রাজীব একজন সাংবাদিক এবং সেও ঘোষ বাড়ির সামনে ছিল এবং নিউজ কভার করছিল। সোনালীর স্বামী ইন্দ্র জানালার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে দেখতে লাগলে মিস্টার ঘোষ তাকে জানালার পাশে দাঁড়াতে বারণ করে আর আপাতত তাদের সবাইকে মাথা ঠান্ডা রাখতে বলে, বিশেষ করে ইন্দ্রকে, কারণ সে বেশি উত্তেজিত হয়ে উল্টোপাল্টা কাজ করে ফেসে যায়। তখন মিসেস ঘোষ এই সব কিছুর জন্য খুবই বিরক্তি প্রকাশ করে, কারণ সোনালীর জন্য তাদেরকে ঘরের ভেতর আটকে থাকতে হবে। মিস্টার ঘোষ বলে সবকিছু তাদের পক্ষে আছে, এখন শুধু ইনভেস্টিগেশন হয়ে গেলেই হবে, কারণ তারা যদি এতে বাধা দেয় তাহলে সবাই ভাববে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে। তাই তাদেরকে এখন শান্ত হয়ে থাকতে হবে। অপরদিকে আমরা নন্দিনী নামের একজন অভিনেত্রীকে দেখি, যে ইন্টারভিউ দিচ্ছিল। তখন তার স্বামী তাকে ডেকে সোনালীর মৃত্যুর খবর দেখায়। এতে সে অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর রনিতা এবং তার সহযোগী সরকার তার সাথে সোনালীর রুমে আসে, যেখানে এসে তাদের কাজের লোক প্রমোদকে সোনালীর ব্যাপারে জিজ্ঞেস করে। প্রমোদ বলে সবকিছু সাধারণভাবেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই রাতের বেলা সোনালী তার খাবার খাওয়ার পর কাশতে থাকে এবং তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। তো তখনই সেখানে ইন্দ্র এসে তাদের উকিলের সাথে কথা বলতে বলে আর রনিতাকে চলে যেতে বলে। তখন তাকে নন্দিনী কল করলে তারা আগামীকাল দেখা করবে বলে ঠিক করে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক আছে। এদিকে রনিতা সোনালীর ট্রিটমেন্ট করা সেই ডাক্তারের সাথে দেখা করতে যায়। সে জানায় পোস্টমর্টেম রিপোর্ট আসলে সে সবটা বলতে পারবে। তাছাড়াও সে জানায় সোনালী মৃত্যুর পূর্বে গুনগুনিয়ে বলেছিল তাকে বিষ দেওয়া হয়েছে। পরের দিন ইন্দ্র নন্দিনীর সাথে দেখা করতে যায়, যেখানে নন্দিনী তাকে সোনালীর মৃত্যুর কথা জিজ্ঞেস করে। ইন্দ্র বলে সে জানে না সে কেন এই কাজ করেছে। তখন নন্দিনীর স্বামী তাকে কল করে বাড়ি ফিরে আসতে বলে, কারণ তাকে নিয়ে টিভিতে অনেক নিউজ হচ্ছে। তাই ইন্দ্র বলে সে জানে না এখন সে কি করবে, কিন্তু এখন তাদেরকে সাবধানে থাকতে হবে। এই বলে সে তাকে হোটেলের গেট পর্যন্ত এগিয়ে দেয়। তখন রনিতার সাথে তার দেখা হয়, যে তাকে জানায় সোনালী মৃত্যুর আগে নিজের মুখে বলেছিল যে তাকে বিষ দেওয়া হয়েছে, তাই এই নিয়ে তাকে কিছু প্রশ্ন করা হবে। ইন্দ্র তখন তার বাবার সাথে কথা বলতে চাইলেও রনিতা তাকে তা করতে দেয় না। এদিকে মিস্টার এবং মিসেস ঘোষকে থানায় ডাকা হয়। তখন তারা তাদের ব্যক্তিগত উকিলকে কল করে আর থানার মধ্যে রনিতা ইন্দ্রকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। রনিতা বলে সে রেগে গেলে কি গায়ে হাত তোলে? তখন ইন্দ্র বলে সে গায়ে হাত তোলে না, কিন্তু সেদিন তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় আর রাগের মাথায় সে সোনালীকে ধাক্কা দিয়ে দেয়। তখন রনিতা বলে সে কেন তাকে সন্দেহ করত? যার প্রশ্নের জবাবে ইন্দ্র বলে সে যেহেতু একজন উচ্চশিক্ষিত আর মার্জিত পরিবারের সন্তান, তাই পরিবার তাদের জন্য একজন সুশিক্ষিত মেয়েকে খুঁজবে। সে তার বাবা মাকে নন্দিনীর কথা জানালেও তারা তাকে মেনে নেয় না, কারণ সে একজন অভিনয় শিল্পী, যা তাদের পরিবার এবং সোসাইটির সাথে যায় না। ইন্দ্র যখন নন্দিনীকে সবকিছু জানিয়ে অভিনয় ছেড়ে দিতে বলে সে রাজি হয় না, কারণ সে তার পেশাকে খুব ভালোবাসে। তাই সে ইন্দ্রকে তার পরিবারকেই ছেড়ে দিতে বলে। তখন ইন্দ্র বলে সে এত বছর ধরে উদ্ভিদ রিসার্চার হয়ে কাজ করেছে, এত ডিগ্রি লাভ করেছে, আর তার অধীনে একটা নামকরা স্কুল চলে, আর সে তাকে এই সবকিছু ছেড়ে দিতে বলছে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে নন্দিনী ইন্দ্রকে বারবার হাতের পুতুল বলে, যার কাছে বাবার দেয়া নাম ছাড়া আর কিছুই নেই। যে কথা শুনে ইন্দ্র রেগে চলে
চলে যায়। আর তাদের ব্রেকআপ হয়ে গেলে বাবা মার কথায় সে সোনালীকে বিয়ে তো করে নেয়, কিন্তু সে তাকে তার বেডরুম দিয়ে দিলেও তার মনের কোণে একটু জায়গাও দেয় না। আপনি যদি অবসর সময় গেমিং করে থাকেন তাহলে মোজবেটে থাকা বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর গেম আপনাকে ব্যস্ত রাখবে, আর এই গেমিং এর মাধ্যমেই আপনি আসল নগদ পুরস্কার জিততে পারবেন। এখানে সবচেয়ে আকর্ষণীয় খেলা হলো প্লিঙ্কো। এই গেমে আপনাদের জন্য রয়েছে বিশেষ চমক। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজে এবং দ্রুত টাকা ডিপোজিট এবং উইথড্র করার সুযোগ। মোজবেটে রয়েছে 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট। এখানে বিভিন্ন খেলার ফলাফলের পূর্বাভাস দিয়ে আপনার দক্ষতা পরীক্ষা করতে পারবেন এবং এই প্ল্যাটফর্মেই ম্যাচের লাইভ স্ট্রিম উপভোগ করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড CC7 ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না কিন্তু। এখনই সাইন আপ করুন মোজবেটে এবং আপনার গেমিং অভিজ্ঞতার সাথে সাথে ব্যাংক ব্যালেন্সও বাড়াতে প্রস্তুত হন। লিংক এবং প্রোমো কোড পিন কমেন্টে দেওয়া আছে। তাহলে চলুন এবার মূল গল্পে ফেরা যাক। সে প্রথম দিনেই সোনালীকে জানায় সে সবকিছু পাবে, কিন্তু তাকে নয়। আর এভাবে 2 মাস কেটে যায়, আর ততদিনে নন্দিনীও বিয়ে করে ফেলে। কিন্তু একদিন তাদের দেখা হয়ে যায় আর তারা আবারও সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর রনিতা মিসেস ঘোষকে জিজ্ঞাসাবাদ করে, কারণ তার মতে তারা সোনালীকে অপছন্দ করত, অনেক কথা শোনাতো, আর ইন্দ্রর তাকে দূরে ঠেলে দেয়া এই সবকিছুই তার মৃত্যুর জন্য দায়ী। মিসেস ঘোষ বলে তারা সোনালীর অনেক কেয়ার করত। এই বলে সে জানায় তাদের স্কুলের জন্য সোনালী একটা স্কলারশিপের ব্যবস্থা করতে চাইতো, কারণ তাদের স্কুলের বেতন বেশি হওয়াতে অনেক গরিব বাচ্চারা তাদের স্কুলে পড়তে পারত না। কিন্তু মিসেস ঘোষ তার সাথে দ্বিমত পোষণ করলেও মিস্টার ঘোষ সোনালীর কথা মেনে নেয় এবং স্কলারশিপের সমস্ত ব্যবস্থা করে দিতে বলে। মিসেস ঘোষ বলে সে সোনালীর কথা মেনে নিয়েছে। তখন মিস্টার ঘোষ জানিয়েছিল তাদের এখন সোনালীকে হাসি খুশি রাখা দরকার, কারণ তা না হলে সে যদি মানসিকভাবে ভেঙে পড়ে ইন্দ্রর পরকীয়ার কথা প্রকাশ করে দেয় তো এরপর রনিতা মিস্টার ঘোষকে জিজ্ঞাসাবাদ করবে। তখনই সেখানে এসিপি চলে আসে আর মিস্টার ঘোষকে নিয়ে চলে যায়, আর রনিতাকে বকাঝকা করে এত হাই প্রোফাইল লোককে থানায় ডেকে আনার জন্য। সে রনিতাকে এই কেস নিয়ে তদন্ত করতে বারণ করে চলে যায়। এতে তো রনিতার খুব রাগ হয়। তখনই তার সহকর্মী সরকার বলে তীর ঠিক জায়গায় লেগেছে বলে তাদেরকে সরিয়ে দিচ্ছে। এরপর রনিতা বাড়ি ফিরে এলে তার বন্ধু অর্থাৎ তার বয়ফ্রেন্ড রাজীব তার কাছে আসে। তখন রনিতা বলে তার মনে হয় এসিপি তাকে এই কেস দিয়েছে যাতে করে সে তাকে নিজের মতো করে প্রেসার দিয়ে কাজ করাতে পারে। তখন রাজীব তাকে মিস্টার ঘোষ আর তার ছোট ভাই সমীনের কথা বলে, যারা দুজন এই স্কুল শুরু করে। শুরুতে স্কুল ভালো না চললেও ধীরে ধীরে তারা বিভিন্ন সিম্প্যাথি নিয়ে মোটামুটি স্কুলকে একটা ভালো পর্যায়ে নিয়ে যায়। এরপর সুযোগ বুঝে মিস্টার ঘোষ তখনকার নামকরা বিজনেসম্যানের মেয়ে ইন্দ্রাণীকে বিয়ে করে। ইন্দ্রাণী অর্থাৎ মিসেস ঘোষ ছিল পাওয়ারফুল আর তেজি মহিলা, তাই সে খুব সহজেই সমীনের জায়গা নিয়ে নেয় আর তারা সমীনকে স্কুলের সমস্ত দায়িত্ব থেকে বাদ দিয়ে দেয়, এই কারণ দেখিয়ে যে সে অ্যালকোহলিক। আর মিসেস ঘোষ এতটাই চালাক যে সে স্কুলের সবকিছু নিজের নামে নিয়ে নেয়। এরপর সমীন কেস করলেও তেমন ফল পায় না, আর এই সবকিছুকে এড়াতে ইন্দ্রকে স্কুলের প্রিন্সিপালের দায়িত্ব দিয়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর রনিতার কাছে খবর আসে সোনালীর পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে, যেখানে স্পষ্ট উল্লেখ আছে যে তার পেটের মধ্যে থাকা খাবারে মার্কিউরিক ক্লোরাইড পাওয়া গেছে। আর এদিকে নন্দিনীর স্বামী বলে এই ইন্দ্রর সাথে মিশলে সে এই সবের সাথে ফেসে যাবে আর তার পাশাপাশি সেও ফেসে যাবে। তখনই কলিং বেল বেজে উঠলে নন্দিনীর দরজা খুলে আর দেখে অজয় নামের একজন লোক সেখানে এসেছে, যার কাছে ইন্দ্র আর নন্দিনীর কিছু ব্যক্তিগত ছবি রয়েছে, যেগুলো পাবলিক করার ভয় দেখিয়ে সে তাদের থেকে টাকা নিত। আর এবারও সে টাকা নিতে আসলে নন্দিনী তাকে ইন্দ্রর কাছে যেতে বলে। সোনালীর মৃত্যুর কারণ রনিতা অতি চালাকির সাথে মিডিয়ায় পাঠিয়ে দেয়, জানিয়ে আবারও প্রেস মিডিয়া নিউজ বানাতে থাকে। আর অফিসার সরকার ইন্দ্রদের বাড়িতে যায় সোনালীর ল্যাপটপ আনার জন্য, কিন্তু মিসেস ঘোষ তাকে তা দিতে রাজি হয় না। তো সরকার চলে যাওয়ার সময় প্রমোদকে জিজ্ঞেস করে সে কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছে। প্রমোদ জানায় সে ক্লাস 8 পর্যন্ত পড়েছে। তখন সরকার বলে সে কি সোনালীর থেকে রসায়ন শিখেছিল, আর না হলে সে তাকে মার্কিউরিক ক্লোরাইড কিভাবে দিয়েছে। তখনই সমীন সেখানে এসে বলে মার্কিউরিক শুধু তরল নয়, সলিড অবস্থাতেও এর প্রয়োগ করা যায়। তখন প্রমোদের মনে পড়ে সে সোনালীকে লবণ গোলমরিচ দিয়ে শশা খেতে দিয়েছিল। এটা শুনে সমীন বলে মার্কিউরিক ক্লোরাইড দেখতে কিছুটা লবণের মতো দানাদার, যা শুনে সরকার জিজ্ঞেস করে সে এতদিন কোথায় ছিল। সমীন বলে সে রিসার্চ করে নয়তো ড্রিঙ্ক করে, আর সে এতদিন ধরে ড্রিঙ্ক করেই পড়েছিল, কিন্তু এরপর থেকে সে সবসময় তাদের ইনভেস্টিগেশনে তাদেরকে সাহায্য করবে। এদিকে ইন্দ্র আর নন্দিনী একসাথে ছিল। নন্দিনী সেই ছবিগুলোর কথা বললে ইন্দ্র বলে তার মনে হয় না সে টাকা পেয়েও শান্ত হয়ে যাবে। নন্দিনী তখন বলে বেশি থেকে বেশি কি হবে, তাদের অ্যাফেয়ারের কথা জানাজানি হয়ে যাবে, কিন্তু এতে তার কিছুই যায় আসে না, কারণ সে আর কিছু লুকোতে চায় না। তখন ইন্দ্র বলে এখন যদি ছবিগুলো লিক হয়ে যায় তখন সবাই তাকে দোষী করবে আর বলবে তার পরকীয়ার জন্যই সোনালী মারা গেছে। তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ইন্দ্রদের বাড়িতে শুধুমাত্র সমীনী ছিল যে সোনালীর কথা ভাবতো। তো দেখা যায় একদিন ইন্দ্র স্কুলের পাওয়ার অফ অ্যাটর্নি চায়, কিন্তু তার বাবা বলে সে জানে গত 2 মাসে সে প্রিন্সিপাল ফান্ড থেকে কত টাকা সরিয়েছে, আর এই টাকা কোথায় ব্যয় করা হয় সেটাও সে জানে। এই নিয়েই তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়, কারণ মিস্টার ঘোষের মতে ইন্দ্র যদি নন্দিনীর পেছনে না ঘুরে সোনালীকে একটু সময় দিত তাহলে মেয়েটা এত কষ্ট পেত না এবং সুখী হতো। বর্তমানে সোনালীর ভাই পার্থ ঘোষ বাড়ির সামনে এসে মিছিল করে, কারণ তার মতে তারা তাদের বোনকে মানসিক অত্যাচার করত এবং তারাই তার বোনকে হত্যা করেছে। এদিকে রনিতা নন্দিনীর সাথে দেখা করতে গিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। সে সোনালীর মৃত্যুর পেছনে তার হাত আছে কিনা সেটা জিজ্ঞেস করে। তখন নন্দিনী বলে সে সোনালীকে কেন মারতে যাবে। রনিতা বলে ইন্দ্রর কাছে যাওয়ার জন্য খুব সহজ হিসাব তো। নন্দিনী তখন বলে তাদের কিছুদিনের মধ্যেই ডিভোর্স হতো, তাহলে সে তাকে কেন মারবে, আর তার তো সোনালীকে মারার কোনো মোটিভ নেই। রনিতা বলে ঘোষ পরিবার তাকে মেনে নেয়নি, কিন্তু নন্দিনীকে নিয়েছে, তাই সে হয়তো হিংসায় এই কাজ করেছে। কিন্তু নন্দিনী বলে সে সোনালীকে হিংসা করে না। এদিকে ইন্দ্র অজয়কে টাকা দিতে যায়, আর আমরা জানতে পারি অজয় ইন্দ্রদের স্কুলেই কাজ করে, আর সে তাদের বিরুদ্ধেও অনেক প্রমাণ জোগাড় করে রেখেছে। তাই সে ইন্দ্রকে সবকিছু মিলিয়েই হুমকি দেয় এবং 7 দিনের মধ্যে 5
লাখ টাকার ব্যবস্থা করতে বলে। এরপর আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে নন্দিনী ইন্দ্রর সাথে স্কুলে দেখা করতে আসে। আর ইন্দ্র নন্দিনীর সাথে কথা বলার সময় সেখানে সোনালি আসে, কিন্তু তাদের দুজনকে একসাথে দেখে সে কোনো প্রকার রিয়াক্ট না করেই সেখান থেকে চলে যায়। স্কুল ছুটির পর সে একটি মেয়েকে দেখে যে একটা বিলাসবহুল গাড়িতে করে বাড়ি ফিরছিল, যেটা দেখে সে মিসেস ঘোষকে গিয়ে জানায় তারা কি স্কলারশিপ দেওয়ার জন্য যে ক্যান্ডিডেটদের লিস্ট বানিয়েছিল তাদের ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করেছিল। মিসেস ঘোষ বলে হ্যাঁ করেছিল তো, আসলে তারা টাকার বিনিময়ে স্কলারশিপ বিক্রি করেছিল, যেটা সোনালির নজরে পড়লে তারা তাকে বলে সে ভুল করছে, কাজের চাপ বেশি তাই তার ভুল হচ্ছে। এই বলে তারা তাকে কিছুদিনের ছুটি দিয়ে দেয়। আর এরপর অনেকদিন হলেও সোনালি শ্বশুর বাড়ি ফেরে না। তার ভাই পার্থ জানতো যে সোনালি মোটেও খুশি নেই, তাই সে তাকে ডিভোর্স নিয়ে নিতে বলে। আর তখনই সেখানে তাদের মা এসে সোনালিকে শ্বশুর বাড়ি যেতে বলে, কারণ সে অনেকদিন ধরে এখানে আছে। আর তাছাড়াও সে ভাবে সোনালি ইন্দ্রর সাথে ঝগড়া করে চলে এসেছে। কিন্তু তখনই মিস্টার ঘোষ সেখানে আসে, যে সোনালিকে দেখতে এসেছিল, কারণ অনেকদিন হয়ে গেলেও সে বাড়ি ফিরছে না আর তার কাজের চাপও অনেক বেশি। তাই তার মেন্টাল হেলথ কেয়ারের জন্য সে তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে বলে। তখন সোনালি বলে আজ এসব কিছুই হতো না যদি সে ইন্দ্রর উপর নিজের মতামত চাপিয়ে না দিয়ে ইন্দ্রর কথা মেনে নিত, তাহলে আজ ইন্দ্র এবং সে দুজনেই নিজেদের জীবন নিয়ে খুশি থাকতো। বর্তমানে মিস্টার ঘোষ এসিপি এবং কমিশনার তিওয়ারির সাথে দেখা করতে যায়। এসিপি বলে তারা চাইলে সে ইনভেস্টিগেটর অফিসার রনিতাকে কেস থেকে সরিয়ে দিতে পারে, কিন্তু তিওয়ারি বলে এতে করে তো পাবলিকরা আরো বেশি খেপে যাবে, কিন্তু মিস্টার ঘোষ যদি চায় তাহলে সে আরো অনেক কিছু করতে পারে। মিস্টার ঘোষ বলে তাদেরকে কিছু একটা করতেই হবে। তখনই কমিশনার একটা বুদ্ধি দেয় যে অন্য কাউকে দিয়ে এই কেসের সমস্ত দায় কাজে লাগাতে হবে। এদিকে সরকার স্কুল ল্যাবে গিয়ে মার্কিউরিক ক্লোরাইডের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ল্যাবের হেড বলে এমন বিষাক্ত দ্রব্য ল্যাবে রাখা হয় না, কিন্তু টিচাররা প্রয়োজনে নিজেদের জন্য আনিয়ে নেয়। এরপর সরকার ল্যাবে কে এসেছে কে গিয়েছে সেসবের একটা লিস্ট চেক করে, কিন্তু কোথাও সোনালির নাম দেখে না। এই ব্যাপারে জিজ্ঞেস করলে ওই ছেলেটি বলে সোনালি প্রায় ক্লাস শেষে ঘন্টার পর ঘন্টা ল্যাবে কাটিয়ে দিত, আর সে ঘন ঘন ল্যাবেও আসতো। সে যেহেতু স্কুলের সভাপতির ছেলের বউ, তাই কেউই তাকে কোনো কিছু জিজ্ঞেস করতো না। অপরদিকে সোমিন প্রমোদকে জিজ্ঞেস করে সে সেদিন সোনালির ঘর থেকে কি সরিয়েছে। প্রমোদ তো অস্বীকার করে বলে সে কিছুই সরায়নি। তখনই সোমিন তাকে পুলিশের ভয় দেখালে সে বাধ্য হয়ে সত্যিটা বলে দেয়। আসলে সে সেদিন ইন্দ্রর কথা অনুযায়ী সোনালির ল্যাপটপটা সরিয়ে ফেলেছিল। যেই কথা জানতে পেরে সোমিন ইন্দ্রকে কল করে আর বলে সোনালির সমস্ত সত্য জেনে গেছে বলে সে তাকে মেরে ফেলেছে আর তার ল্যাপটপটাও সরিয়ে ফেলেছে। কিন্তু ইন্দ্র বিরক্ত হয়ে তার কল কেটে দেয়। তখনই সেখানে মিস্টার ঘোষ এলে সে সোমিনকে বলে সে বেশি করে ফেলছে। সোমিন বলে সোনালি সবকিছু জেনে গিয়েছিল আর তার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল বলে সে তাকে হত্যা করেছে। যে কথা শুনে মিস্টার ঘোষ চিৎকার করতে লাগে। তখন সোমিন বলে সোনালি তার আসল রূপ দেখে ফেলেছে, যেমনটা সে আর তার স্ত্রী সোমিনের সাথে করেছে তা সে সোনালির বিরুদ্ধেও করেছে। মিস্টার ঘোষ বলে সে দুধকলা দিয়ে কোনো কালসাপ পুষবে না। এই বলে সে চিৎকার করতে লাগে। তখনই তার স্ত্রী এসে জানায় বাড়িতে পুলিশ এসেছে। এই বলে সে তাকে ডেকে নিয়ে যায়। তখনই রনিতা এসে প্রমোদকে ধরে নিয়ে যায়, অর্থাৎ কমিশনার এবং মিস্টার ঘোষ মিলে প্রমোদকে ফাঁসিয়ে দিয়েছিল, যা দেখে সোমিন অবাক হয়ে যায়। রনিতা তখন নিজেও জানে যে প্রমোদকে ফাঁসানো হয়েছে, কিন্তু তার কিছুই করার ছিল না। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সোনালির তৈরি করা 20 জনের স্কলারশিপ পাওয়ার জন্য ক্যান্ডিডেটের লিস্ট থেকে শুধুমাত্র 5 জনের নাম রেখে বাকি 15 জনের নাম সেসব স্টুডেন্টদের দিতে বলা হয়, যারা স্কলারশিপের জন্য টাকা খরচ করবে। কিন্তু এই কথা যাতে সোনালি জানতে না পারে সে তার ব্যবস্থাও করতে বলে, অর্থাৎ সামনাসামনি সে যতই সোনালির পাশে থাকুক না কেন আড়ালে সে নিজেদের স্বার্থ নিয়েই কাজ করে। এদিকে রনিতা প্রমোদকে জিজ্ঞেস করে সে কেন সোনালিকে বিষ দিয়েছে। তখন প্রমোদ বলে সে সোনালিকে ঘুমের ওষুধ দিতে গিয়ে ভুল করে বিষ দিয়ে দিয়েছে। রনিতা ঘুমের ওষুধ দেওয়ার কারণ জিজ্ঞেস করলে সে জানায় তার মায়ের খুব অসুখ এবং তার বোনের সংসারও তার চালাতে হয়, তাই সে ভেবেছিল সোনালিকে ঘুমের ওষুধ খাইয়ে সে তার আলমারি থেকে কিছু গয়না চুরি করে নিবে। কিন্তু সে ভুল করে ঘুমের ওষুধের বোতল আর সেই বিষের বোতল গুলিয়ে ফেলে। যার এই কথা শুনে রনিতা হাসতে থাকে, কারণ সে জানে যে প্রমোদ মিথ্যা কথা বলছে। তাই সে প্রমোদকে জিজ্ঞেস করে সে গয়নাগুলো কোথায় এবং কত টাকা দিয়ে বিক্রি করেছে সে। জবাবে প্রমোদ বলে সে 2টো বালা, একটি নোলক, একটি চেইন আর 1 জোড়া চুড়ি নিয়ে সেগুলো একটা দোকানে বিক্রি করেছে, আর সেই গয়না বিক্রি করে সে 1 লক্ষ টাকা পেয়েছে। রনিতা বলে সে বেশ ভালো গল্প করতে পারে। সে তাকে বলে তাকে কি কেউ জোর করে বা হুমকি দিয়ে এই কাজ করাচ্ছে। প্রমোদ বলে না। এরপর রনিতা সরকারের সাথে কথা বলে যে প্রমোদের মায়ের সাথে দেখা করতে গিয়েছিল, যেখানে নতুন ফ্রিজ, টিভি আরো নতুন নতুন সরঞ্জাম দেখা যায়। আর তাছাড়া মায়ের অসুস্থতার কথাও প্রমোদ মিথ্যা বলেছে। এরপর রনিতা এসিপি কে কল করে এই সব জানিয়ে দেয় যে প্রমোদকে টাকার লোভ দেখিয়ে অপরাধ নিজের ঘাড়ে নিতে বলা হয়েছে, যেটা সে তার কথা শুনেই বুঝতে পেরেছে। কিন্তু এসিপি তো আগে থেকেই ঘোষ পরিবারের কেনা গোলাম হয়ে আছে, তাই সে রনিতাকে বকা দেয় ভুলভাল বলার জন্য। তখন রনিতার ফোনে একটা কল আসে, যেখানে তাকে কোনো একজন সোমিনের সাথে কথা বলতে বলে, আর সে নিজেকে রনিতার শুভাকাঙ্ক্ষী বলেই পরিচয় দেয়। অপরদিকে সোনালির ভাই পার্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বোনের প্রতি সুবিচার চেয়ে রোজ রোজ রিলস তৈরি করে, যেগুলো দেখে রাজীব তার উপর রেগে যায়, কারণ এর ফলে পার্থর উপরও হামলা হতে পারে। আর সে যদি মারা যায় তাহলে তার বোনের জন্য আর সুবিচার পাওয়া যাবে না। পার্থ বলে সে সুবিচার পাওয়ার জন্য ইনভেস্টিগেশনে সাহায্য করবে। তখন সে আরো জানায় সোনালি তাকে বলেছিল স্কুল নিয়ে ভয়ঙ্কর ব্যবসা হচ্ছে, চ্যারিটির নামে ধোকা দেওয়া হচ্ছে। সে আরো বলে সে আর বেশি দিন ঘোষ বাড়িতে নেই, হয়তোবা সে আন্দাজ করে নিয়েছিল সে মারা যাবে। অপরদিকে কমিশনার এবং মিস্টার ঘোষ কথা বলছিল। মিস্টার ঘোষ বলে সে তার
তার ছেলেকে যতদূর চেনে এতে মনে হয় না সে নন্দিনীকে ফাঁসাতে রাজি হবে। তখন কমিশনার বলে, এসব হয়, কিন্তু বাঁচতে হলে যে এমনটা করতে হবে, আর এসব নন্দিনী নিয়ে এত ভাবার কি আছে, তার মতো অনেক মেয়েই তার ছেলের জীবনে আসবে যাবে। এদিকে রনিতা সমীনের সাথে দেখা করতে গেলে সমীন তাকে সেই ল্যাপটপটার কথা জানায়, যেটা প্রমোদ ইন্দ্রর কথা শুনে সরিয়ে ফেলেছিল। এদিকে দেখা যায় ইন্দ্র নন্দিনীর বাড়িতে গিয়ে গল্প করতে থাকে। তখন নন্দিনীর স্বামী এসে তাদেরকে একসাথে দেখে রেগে যায়। তখনই ইন্দ্র তাদের বাড়ি থেকে চলে যেতে লাগলে রনিতা সেখানে এসে সোনালীর ল্যাপটপটির কথা জিজ্ঞেস করে, যা প্রমোদ তাকে দিয়েছিল। আর ল্যাপটপ যে সে সরাতে বলেছিল তা সমীনই তাকে জানিয়েছে। ইন্দ্র বলে, সমীন মদ খেয়ে সকালে এক কথা বলে তো দুপুরে অন্য কথা, তার কথা আপনি বিশ্বাস করছেন? কিন্তু রনিতা দেখা যায় তাকে মোটামুটি থ্রেটই দেয় আর বলে যে সে যেন ল্যাপটপটা থানায় পাঠিয়ে দেয়। সে যদি তা না করে তাহলে এর ফল ভালো হবে না। এদিকে নন্দিনীর স্বামীও তাকে ছেড়ে চলে যায়। রাতের বেলা মিস্টার ঘোষ ইন্দ্রকে বলে সে তার একমাত্র ছেলে, আর এই অবস্থা থেকে বের হতে হলে তাকে তাদেরকে সাহায্য করতে হবে। ল্যাপটপের কথা লিক হওয়াতে তাদেরকে নতুন ঝামেলায় পড়তে হবে, তাই এই ঝামেলা থেকে বাঁচতে হলে তাদেরকে নতুন একজনকে টার্গেট করতে হবে। ইন্দ্র তখন জিজ্ঞেস করে সে কাকে টার্গেট করবে। মিস্টার ঘোষ জানায় নন্দিনীকে। এদিকে রাজীব স্কুলের একজন স্টাফকে কিছু টাকা দিয়ে অফিস রুম থেকে চ্যারিটি পাওয়া ওই স্টুডেন্টের লিস্ট বের করে আনে। অপরদিকে অফিসার সরকার রনিতাকে কল করে জানায় প্রমোদকে জেলের ভেতর খুন করা হয়েছে। এই সময় আমাদের আর একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সোনালী